হ্যালো স্টুডেন্ট, প্রগতি বিদ্যা ভবনের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সেক পেপারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঐতিহ্য সংরক্ষণে ভারত সরকার প্রণীত আইনগুলি কী ছিল, যেটা তোমাদের 10 নম্বরে আসার খুবই সম্ভাবনা রয়েছে, সেটি নিয়ে আলোচনা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি, আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। পুরো উত্তরটা তোমরা দেখে নাও, হাতে লেখা উত্তর, অবশ্যই তোমরা উপকৃত হবে। সামাজিক পরম্পরা, ভাষা, সংস্কৃতি, ভবন, পুরাবস্তু, প্রাকৃতিক সম্পদ ইত্যাদির মধ্য দিয়ে যে ঐতিহ্য প্রবাহমান, তা আক্ষরিক অর্থে রাষ্ট্রের পরিচয় বহন করে। ঐতিহ্য বস্তুতপক্ষে সামাজিক সম্পদ কি, প্রাকৃতিক কি, সাংস্কৃতিক কি, মূর্ত কি, বিমূর্ত, সকল প্রকার ঐতিহ্য ঐতিহাসিক তথা পরিবেশগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর প্রকৃতি এবং সংস্কৃতির ওপর মানুষের অধিকার মানবাধিকারের আইন দ্বারা স্বীকৃত। রাষ্ট্রের দায়িত্ব মানুষের স্মৃতির সঙ্গে জড়িত মূর্ত এবং বিমূর্ত সকল সাংস্কৃতিক ঐতিহ্য এমনকি প্রাকৃতিক ঐতিহ্যগুলিকে রক্ষা করা। আমাদের দেশও এই নিয়মের বাইরে নয়। ভারতের ঐতিহ্য সংরক্ষণ কার্যত একটি সাংবিধানিক বাধ্যতামূলক আদেশ। ভারতীয় সংবিধানে 51 নম্বর অনুচ্ছেদে নির্দেশমূলক নীতিতে আমাদের দেশের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার ক্ষেত্রে নাগরিকদের দায়িত্বকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। একই সাথে জাতির কাছে গুরুত্বপূর্ণ স্থান, ভবন বা সৌধ এবং বস্তুকে সঠিকভাবে সংরক্ষণ করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা বা দায়িত্বকেও উল্লেখ করা হয়েছে। সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইট শ্যাল বি দ্য obligation of the state to protect every moment or place or object of artistic or historic interests declared by or under law made by Parliament to be of national importance from spoliation, disfigurement, destination, removal, disposed or export as the case may be। সংবিধান এই সংরক্ষণের ক্ষেত্রে ভারতের যুক্তরাষ্ট্রীয় সরকার, রাজ্য সরকার এবং তাদের যৌথ দায়িত্বকে সুনির্দিষ্ট করেছে এবং যথাযথ গুরুত্ব আরোপ করেছে। ভারতে ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভবন সংরক্ষণের আইনগত প্রয়াস প্রথম লক্ষ্য করা যায় কোম্পানির শাসনকালে। বেঙ্গল রেগুলেশন 15 of 1810 এই আইনগুলির মধ্য দিয়ে প্রথমে সরকারি এবং পরে ব্যক্তিগত মালিকাধীন ঐতিহ্যবাহী ভবনগুলি সংরক্ষণ করার প্রাথমিক প্রয়াস লক্ষ্য করা যায়। তবে এই বিষয়ে প্রথম গুরুত্বপূর্ণ আইন হলো দ্য ইন্ডিয়ান ফেন্সেস ট্রপ অ্যাক্ট 1878, যা ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার পরে জারি করা ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত প্রথম আইন। এই আইনের মধ্য দিয়ে আকস্মিকভাবে প্রাপ্ত ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ সম্পদের সংরক্ষণকে সুনিশ্চিত করা হয়। এই আইনে বলা হয়েছিল যে যেখানে সম্পদটি আবিষ্কৃত হয়েছে সেই জেলায় কালেক্টর মধ্যস্থতার মাধ্যমে এবং প্রয়োজনে দাবিদারকে উপযুক্ত মূল্য দিয়ে পুরো বস্তুটি সরকারের হয়ে অধিকার ও সংরক্ষণ। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কোনো উল্লেখ এই আইনে ছিল না, এমনকি পুরাবস্তু সংরক্ষণের হেতুও স্পষ্টভাবে লিপিবদ্ধ হয়নি। ব্রিটিশ শাসিত ভারতে পুরাবস্তু সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আইন হলো দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিসার্ভেশন অ্যাক্ট, যা লর্ড কার্জনের শাসনকালে ঐতিহাসিক, পুরাতাত্ত্বিক বা নান্দনিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন ভবন বা সৌধগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য জারি করা হয়েছিল। তবে এই আইন জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ভবন বা সৌধগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে এক এক অঙ্গরাজ্য নিজের মতো করে ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভবন ও সৌধকে সংরক্ষণ করতে থাকে। পুরাবস্তু বা ঐতিহ্য সংক্রান্ত পরবর্তী আইন জারি হয় স্বাধীনতার সময়কালে। এই আইনের নাম দ্য অ্যান্টিকুইটিস অ্যাক্ট 1947।
ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ পুরাবস্তুগুলি যাতে দেশের বাইরে কেউ পাচার না করতে পারে তার জন্য এই আইনটি জারি করা হয়েছিল। পরবর্তীকালে 1972 সালে এই আইনটিকে বাতিল করে একই লক্ষ্যে দ্য অ্যান্টিকুইটিজ অ্যান্ড আর্ট ট্রেডিশনস অ্যাক্ট 1972 জারি করা হয়। স্বাধীনোত্তর কালে 1950-এর দশকে ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে দুটি আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ: দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমাইন্ডেশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অ্যাক্ট 1951, যার মধ্য দিয়ে জাতীয় স্তরের প্রত্নস্থান, সৌধ এবং কেন্দ্রগুলিকে চিহ্নিত করে তাকে রক্ষণাবেক্ষণের শপথ দেওয়া হয়। যদিও এই আইনটিকে আরও সুস্পষ্টভাবে বলবৎ করার জন্য 1958 সালের 28শে আগস্ট নতুন একটি আইন কার্যকর হয়েছিল, যার নাম দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট 1958। এই আইনের মধ্য দিয়ে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ সৌধ, প্রত্নস্থল, প্রত্নবিশেষকে চিহ্নিত বা তালিকাভুক্ত করা হয়। প্রত্নতাত্ত্বিক উৎখননকে স্বীকৃতি দেওয়া, ভাস্কর্য এবং অতীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ খোদাই করা কাজকে রক্ষা করার কথা বলা হয়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। যারা চ্যানেলে নতুন তারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।